2020 সালের মার্চে রাম মন্দিরের নির্মাণের প্রথম ধাপ হয় এবং 5ই আগস্ট তিনি পুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রামলালার প্রতিষ্ঠা দিবস 22শে জানুয়ারি। তার আগে আপনাদের একবার দেখাবো যে রাম মন্দির কেমন হচ্ছে। 70 একর জায়গা নিয়ে হচ্ছে রাম মন্দির, 70 একর জায়গা নিয়ে রাম মন্দির হচ্ছে, যার মধ্যে 70% সবুজ থাকবে। দেখাচ্ছি আপনাদের 70% সবুজ এলাকা, 70 একর জায়গায় রাম মন্দির তৈরি হচ্ছে এবং 70% সবুজ এলাকা রাম মন্দিরের 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে রাম মন্দিরের উদ্বোধন হবে। এবং দেখাচ্ছি যে আপনারা দেখছেন, যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলা দেখছেন তাদেরকে দেখাচ্ছি রাম মন্দির ঠিক কেমন হবে। নাগরা স্টাইলের স্থাপত্য হবে রাম মন্দির, নাগরা স্টাইলের স্থাপত্য। এবং রাম মন্দির সম্পূর্ণ হলে, সম্পূর্ণভাবে যখন তৈরি হবে রাম মন্দির ঠিক এমনই দেখতে হবে। এখনো পর্যন্ত নির্মাণ কাজ চলছে। মাটি থেকে মন্দিরের উচ্চতা 380 ফুট। এই মন্দিরেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চূড়ার উচ্চতা 161 ফুট, প্রতি ধাপ 20 ফুট। সম্পূর্ণ রাম মন্দির যখন তৈরি হবে ঠিক এই রকমই দেখতে হবে রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির। 3 তলা মন্দিরে 46টি দরজা থাকবে, 3 তলা মন্দিরে 46টি দরজা থাকবে। পাশাপাশি 2.7 একর জায়গার উপর এই মন্দিরটি। মন্দির চত্বরে 5টি মণ্ডপ থাকবে এবং সেই ভেতরের ছবি আপনারা দেখছেন। মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি, এই রামলালার মূর্তি প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22শে জানুয়ারি। এবার আপনাদের দেখাচ্ছে সোনার দরজা দিয়ে তৈরি হচ্ছে রাম মন্দির। কটি সোনার দরজা থাকবে আপনাদের সেইটাও দেখাবো। সোনার দরজা 100 ভরি সোনা, 100 কেজি সোনার দরজা তৈরি হচ্ছে। সোনার দরজার বিশেষত্ব যে ছবি আপনারা দেখছেন, 42টি সোনার দরজা হবে, তার মধ্যে 46টি মোট দরজা হবে রাম মন্দিরে। তার মধ্যে 42টি সোনার দরজা, 100 কেজি সোনা ব্যবহার করা হয়েছে। এই রাম মন্দিরের যে 42টি সোনার দরজা, সেই সোনার দরজায় 100 কেজি সোনা দেওয়া হচ্ছে। নিউজ 18 বাংলায় এই প্রথম নিউজ 18 বাংলার সাংবাদিক পৌঁছে গেছে অযোধ্যা রাম মন্দিরে। সরাসরি চলে যাব, সোমরাজ রয়েছে আমাদের সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। নিউজ 18 বাংলার সাংবাদিক সোমরাজ রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে অযোধ্যা থেকে। ঠিক কি ভাই এই মুহূর্তের মানে মুহূর্তটা যদি একটু তুলে ধরো এই মুহূর্তে, কারণ আর মাত্র কয়েকদিন তারপরেই রাম মন্দিরের উদ্বোধন। দেখো, এমনিতেই অযোধ্যার টেম্পারেচার 6 ডিগ্রি সেলসিয়াস এবং ঠান্ডা থাকলেও এখানে কিন্তু অযোধ্যার যে পরিবেশ, সেই পরিবেশ দেখলে মনে হচ্ছে না যে কোথাও একটা এতটা ঠান্ডা অযোধ্যায় রয়েছে। অন্তত এই পরিবেশটা দেখলে তেমনটা মনে হচ্ছে না। আমরা যখন কলকাতা থেকে রওনা দিলাম অযোধ্যার উদ্দেশ্যে, গোটা ফ্লাইটটাই কিন্তু প্যাকড ছিল, অর্থাৎ কোনো আসন খালি ছিল না। অযোধ্যায় পৌঁছানোর পর গোটা রাস্তা সাজিয়ে তোলা হচ্ছে আগামী 22শে জানুয়ারির দিকে লক্ষ্য রেখে। বিভিন্ন আঙ্গিকে সাজিয়ে তোলা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে শিল্পীদের আনা হয়েছে, শিল্পীদের এনে গোটা অযোধ্যা নগরীকে সাজিয়ে তোলা হচ্ছে। রেল স্টেশন থেকে বিমানবন্দর, প্রত্যেক জায়গায় শেষ মুহূর্তের কাজ চলছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পুলিশ গোটা অযোধ্যাতে মোতায়েন করা হয়ে গেছে। যেখানে 22শে জানুয়ারি উদ্বোধন, তার 3-4 দিন আগে থেকেই গোটা অযোধ্যা নগরী কার্যত ঘিরে ফেলেছে উত্তরপ্রদেশ পুলিশ। এবং এখন যে অবস্থা অযোধ্যার, কার্যত তিল ধারণের জায়গা নেই। সবকটা হোটেল বুক হয়ে গেছে, অর্থাৎ হোটেলে কোনো জায়গা নেই, ঘর খালি নেই। অযোধ্যার এমনটাই ভাইব্রেশন বলতে গেলে এখন চলছে। বিভিন্ন জায়গায় মঞ্চ করা হয়েছে, যে মঞ্চগুলির মাধ্যমে সাধারণ মানুষ, আমজনতা, তারা অযোধ্যার রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা থেকে শুরু করে বিভিন্ন মুহূর্তের অনুষ্ঠান, সেই মঞ্চগুলি থেকে সরাসরি দেখতে পাবেন। এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। গোটা অযোধ্যাকে এইভাবেই সাজিয়ে তোলা হয়েছে এখনো পর্যন্ত যে ছবি উঠে আসছে। এবং আজ থেকে কাজ শুরু হয়েছে অযোধ্যার বিভিন্ন এলাকায়, বিশেষত অযোধ্যা নগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন পেন্টিং করা হচ্ছে। সেতু থেকে শুরু করে, ব্রিজ থেকে শুরু করে, রেল স্টেশন থেকে শুরু করে, এমনকি ফুটপাথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এইভাবেই সাজিয়ে তোলা হচ্ছে গোটা অযোধ্যা নগরীকে। বেশ বোঝাই যাচ্ছে সোমরাজ যে একদিকে 6 ডিগ্রি টেম্পারেচার, অন্যদিকে তুমি পৌঁছে গিয়েছো। আরো অনেক আপডেট তোমার কাছ থেকে পাবো পরবর্তীতে।
66 জন তারা 83 সালে মামলা করেছিলেন। হাইকোর্টে সেই 83 সালের মামলার রায়দান হয় 2023-এর ডিসেম্বর মাসে। আর এবার 66 জনকে চাকরির নির্দেশ দেন বিচারপতি, কিন্তু নিয়োগপত্র জেলা প্রাথমিক সংসদের তরফ থেকে চাকরি পান। কিন্তু যারা এখন চাকরি পেলেন সেই 66 জনের মধ্যে ইতিমধ্যেই 4 জনের মৃত্যু হয়েছে। আবার বেশিরভাগ যারা এই 66 জনের মধ্যে যারা রয়েছেন তাদের বেশিরভাগেরই বয়স 60-এর বেশি। 83 মামলার রায় মিলেছে 66 জনের চাকরি, আর 66 জনকে চাকরি হুগলি প্রাথমিক শিক্ষা সংসদের। কিন্তু এখন এখানেই প্রশ্ন, যারা 60-এর বেশি হয়ে গেছে তারা এখন কি করবেন? তারা কি চাকরিতে যোগদান করতে পারবেন নাকি পারবেন না? কি করণীয় এই বিষয়টাই এখন উঠে আসছে, কারণ মৃত্যুর পর মিলল চাকরি। কারণ ইতিমধ্যেই চাকরি পাওয়াদের মধ্যে 4 জন মারা গিয়েছেন। সরাসরি চলে যাব, রানা রয়েছে আমার সঙ্গে, রানার সঙ্গে কথা বলবো। রানা, যে বিষয়টা একটু জানতে চাইবো, যারা চাকরি পেয়েছেন তারা কি করবেন? চাকরিতে যোগদান করবেন নাকি তারা কি করণীয় এখন সেটাই বুঝে উঠতে পারছেন না। হ্যাঁ তমসি, দেখো আদালতের নির্দেশে যে 66 জনের যে চাকরি যে এসেছে, কিন্তু এইটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন মনকে দেখা দিয়েছে যে যাদের চাকরি মানে নিয়োগপত্র এসেছে তাদের কিন্তু চাকরির বয়স পেরিয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু 4 জনের মৃত্যুও হয়েছে। ফলে তারা কিন্তু দোটানায় রয়েছে যে এই বৃদ্ধ বয়সে তারা কি করে স্কুলে তারা চাকরি করতে যাবেন, এই নিয়ে কিন্তু একটা বড় তাদের মধ্যে এক যেমন প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে, মানে সেরকম স্কুল শিক্ষা সংসদ তারাও কিন্তু যেহেতু আদালতের নির্দেশ তারা কিন্তু তাদের চাকরি নিয়োগপত্র তারা সার্ভ করতে শুরু করেছেন। কিন্তু যে সমস্ত যারা নিয়োগপ্রাপ্ত যারা পেয়েছেন তাদের কিন্তু বয়স পেরিয়ে গেছে 65, 70, কারো 73 বছর বয়স। ফলে এই বয়সে তারা কতটা চাকরি করতে আদৌ পারবেন কিনা, কি পদ্ধতিতে চাকরি হবে, আদৌ তারা মানে এই চাকরিতে তারা নেবে কিনা, সেইটা নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় রয়েছে। তারা মানে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু মানে স্কুল শিক্ষা সংসদ তারা কিন্তু এই বিষয়ে কিন্তু মুখে কুলু পেটেছেন। তারা কিন্তু সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চান। তাদের বক্তব্য হচ্ছে তারা এখন কি করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না। এই সালে আমাদের কেস, তখন থেকে বামপন্থী সরকার আমাদের ট্রেনদের মানেনি, আনট্রেনদের বেশি করে চাকরি দিয়েছিল। পরে প্যানেলটা জাজ ক্যান্সেল করে দিয়েছিল। এখন কি করে কি অ্যাপয়েন্টমেন্ট হলো জানি না। জেলা পরিষদের চেয়ারম্যান অর্ডার দিয়েছিলেন যে এসআই অফিসে গিয়ে জয়েন করতে, আমরা এসেছি জয়েন করতে। 71 বছর বয়সে চাকরি হয় না, কিভাবে দিল বুঝতে পারছি না। আমরা ক্ষতিপূরণ একটা চেয়েছিলাম, হাইকোর্ট বলেছিল কমপক্ষে 26 বছর ধরে এরা যুদ্ধ করছে, এদের একটা ক্ষতি সে তো দেওয়ার কথা, সে তো দূরের কথা। এখন সে বলছে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি। যেটা মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেই রায়কেই তো কার্যকর করেছেন। সুতরাং কোর্টের রায়কে কার্যকর করা এটা আমাদের দায়িত্ব এবং এটা আমাদের প্রধান কাজ। সেই কাজই যারা দপ্তরের আধিকারিক আছেন তারা সেই কাজটা করেছে। এটা আমাদের কাছেও ব্যাপারটা নজরে এসছে এবং এই রায়কে তারা কার্যকর করেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা রয়েছেন। অনির্বাণ বাবু, যে 66 জনকে চাকরি দেওয়া হলো, কিন্তু 83 সালের মামলা, অর্থাৎ 40 বছর পর চাকরি পেলেন, যাদের মধ্যে 4 জন মারা গিয়েছেন এবং বেশিরভাগেরই বয়স 60-এর বেশি। এটা কি আইনের দীর্ঘসূত্রিতার জন্যই? দেখুন, মামলাটা 83 সালের, রায়টাও কি 83 সালে হয়েছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না। যদি 83 সালের রায় হয় মামলার, আর তাতে যদি ওনারা আজকে চাকরি পান, তাহলে অবশ্যই এটা একটা রায়দান হয়েছে 2023-এর ডিসেম্বরে। ও, সেটা দুর্ভাগ্যজনক। দেখুন, এটা তো আমরা কখনোই অনারেবল কোর্টের, বিজনেস অফ দ্য অনারেবল কোর্ট নিয়ে কথা বলতে পারি না। কিন্তু এই প্রবলেমটা যেহেতু আমাদের ভারতবর্ষে একটা মামলার পাহাড়, মানে মামলা প্রচুর প্রত্যেকটা আদালতে, এই সমস্যা অনেক ক্ষেত্রেই ভোগ করতে হয়। বিশেষ করে এই ধরনের গুরুত্বপূর্ণ মামলা সেগুলোতেও ভোগ করতে হয়। এটাতে না আমরা কারুকে এখানে তো দোষারোপ করার নেই, কিন্তু এটা একটা সমস্যা এই মুহূর্তে ভারতবর্ষে, একটা সমস্যা। তো আশা করা যায় সেই সমস্যার দ্রুত নিবারণ ঘটবে। কিন্তু এই মুহূর্তে এই যে 66 জন ওনারা 83 সালে মামলা করেছিলেন, আজকে চাকরি পেলেন বা এখন চাকরি পেলেন,
সেটা খুব দুঃখজনক। যারা আশা করে ভারতবর্ষে আইনের প্রতি যে সুপ্রতিষ্ঠিত, আইন যে সুপ্রতিষ্ঠিত এবং আইনের প্রতি যে মানুষের ভরসা, সেই ভরসা একই রাখার বা ভরসাকে বৃদ্ধি করার আমাদের সকলেরই একটা দায়িত্ব আছে। এবং সেক্ষেত্রে এত দীর্ঘসূত্রতা অনেক সময় সেই ভরসায় কোথাও না কোথাও একটা দাড়ি চিহ্ন নিয়ে আসে। তো অসংখ্য আমার অত্যন্ত অত্যন্ত দুঃখ লাগছে যে ওনারা এখন এই বয়সে পৌঁছে গেছেন যে সময় মামলা করেছিলেন, কিন্তু আলটিমেটলি যে জয় হয়েছে এটাই অনেক বড় কথা হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। সারা পৃথিবীতে বিরল, এই জিনিস কেউ শোনেনি। শিক্ষকতার চাকরিতে 60 বছরে অবসর, চেয়ারম্যানের স্বাক্ষরিত 10 তারিখে তিনি এই চিঠি ছেড়েছেন। এসআইরাও বলেছে না আপনারা জয়েন করতে দেবেন, এ হতে পারে না। ফলে কিন্তু এই ঘটনা অভূতপূর্ব। এবার বজবজের দিকে নজর রাখবো, কারণ শাস্তির পাল্টা মার। ছাত্রীকে শাস্তি দেওয়ায় শিক্ষিকার উপর চড়াও হলেন ছাত্রীর বাবা। এমনটাই ঘটনা ঘটেছে বজবজে। শাস্তির পাল্টা মার, ছাত্রীকে শাস্তি দেওয়ায় শিক্ষিকাকে চুলের মুঠি ধরে মার। বজবজে ক্লাস 7-এর ছাত্রীকে ক্লাসে শাস্তি, আর সেই শাস্তির জন্য শিক্ষিকাটিকে চুলের মুঠি ধরে মারলেন অভিযুক্ত এই ছাত্রীর বাবা। সমীর রয়েছে আমার সঙ্গে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, ঠিক কি হয়েছিল আর কি কারণে সেই ছাত্রীকে শাস্তি দেওয়া হয়েছিল, আর কেনই বা শিক্ষিকার উপর চড়াও হলেন? দেখো, গতকালের ঘটনা। গতকালে আছে একটা কোনো পড়ার জন্য ওর কোনো ভুল হয়েছিল, সেই ভুল হওয়ার জন্য তখন ক্লাস 7-এর ছাত্রীকে ওকে ডেকে তখন ওকে কান ধরে উঠবোস করা এবং কান ধরে দাঁড় করিয়ে রাখে। তারপরে ও বাড়িতে চলে যাওয়ার, ছুটি হয়ে যাওয়ার পরে বাড়িতে চলে গেলে ওর অসুস্থ হয়, পায়খানা বমি হয়, তখন ঠিক আছে, তখন মিটে যায়। তখন ওর বাড়ির লোককে বলা হয় যে আমাকে কান ধরে উঠবোস করিয়েছে এবং আমার শরীর খারাপ লাগছিল। তারপরে আজ সকালবেলায় যখন যে শিক্ষিকা যে বাড়ি স্কুলে যখন আসছিল, সেই স্কুলে আসার সময় অটো থেকে নামার আগেই ওর বাবা এবং ওর মা দুজনেই দাঁড়িয়েছিল স্কুলের সামনে। মানে সামান্য পড়া পারেনি তার জন্য কোনো শাস্তি, একটু বকাবাকি করেছে তাতেই এই অবস্থা। অন্যান্য অভিভাবকরা কি বলছেন দেখুন। ম্যামেরা যখন আসলো, ম্যামকে ওইরকম চুল ধরে ওখানে ফেলে দিয়েছে, তখন তো লোকজন সব বাচ্চারা ছিল স্কুলে। তারপরে দেখছি এই ব্যাপার, ভদ্র লোক ওইখানে ছুটে আসলো, উনি মারধর করেছে। কে মারলো? মানে ওরা স্বামী স্ত্রী মেরেছে। ওই দিদিমণিরা অটো থেকে নামছিল, নামার সাথে সাথে জ্যাকেট ধরে টেনে মাটিতে নামা। বাড়ির লোক, হ্যাঁ, ওনার মেয়েকে নাকি পরে আগের দিন উঠবোস করিয়েছিল, তাতে ওনার মেয়ের হচ্ছে শরীর খারাপ হয়েছে। সেই সামান্য কারণে একটু বকাবকি, একটু দাঁড় করিয়ে রাখা, জাস্ট 5-10 মিনিটের। এর জন্য ওর বাবা মা এসে হেড মিস্ট্রেসকে বলুক, আমাদের সাথে আলোচনা করুক, ম্যাডামকে কিছু বলুক। জাস্ট চলন্ত অটো, আমাদের অটোতে কোনো থামেনি, ওকে চুলের মুঠি ধরে নামিয়ে নিল, কয়েক থাপ্পড় এই ঠান্ডায় মাথাটা ঠুকলো, তারপর এই খোয়াটার উপর ফেলে ওর বাবা বেধড়ক মারলো। ওর বাবাকে আটকাতে পারছি না, আমরা একই অটো। অবশ্যই একটা আতঙ্কের মধ্যে। আজকে ওই সামান্য একটু আমাদের একজন দিদিমণি একটু বাচ্চাকে বকাবকি কাল করেছিলেন আর কি, তার জন্যই আজকে সকালবেলা স্কুলে আসা মাত্রই ওনার উপর গার্জিয়ান চড়াও হয়। তার মানে কি আপনার আতঙ্কের মধ্যে হয়েছিল? সেটা তো ভিতর থেকে একটু হবেই না, যেহেতু গার্লস স্কুল। কিন্তু পুলিশ কোনো আশ্বাস দিয়েছে আপনাদের? হ্যাঁ, থানা থেকে বলা হয়েছে ওনারা সিকিউরিটি দেবে। এই তো দেখলেন বজবজের ছবি। এবার আলিপুরদুয়ারের ফালাকাটার স্কুলের একটা ঘটনা। দেখাতে স্কুলে বন্দুক, পড়ুয়াদের মধ্যে ভয় দেখাতে স্কুলে বন্দুক, যে ছবি আমরা দেখাচ্ছি। পড়ুয়াদের মধ্যে ঝামেলায় বন্দুক নিয়ে স্কুলে ছাত্র আতঙ্কে ছোটাছুটি করতে থাকে পড়ুয়ারা, ভয় পেয়ে পুলিশকে খবর স্কুল কর্তৃপক্ষের। লুকসটা অনেকটা অরিজিনালের মতোই আর কি, কিন্তু অরিজিনালের গ্যাস লাইট ফিচার টাইপের আছে। না ওই যে বেরোচ্ছে, মানে পরে বোঝা যায় যে এই যে বন্দুকটা আপনারা দেখছেন এটা টয় বন্দুক। আর রাজকুমার রয়েছে আমার সঙ্গে, রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, শিক্ষাঙ্গনে এগুলো কি কোথাও, রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, একদিকে কোথাও দেখছি যে শিক্ষিকা একটু বকাবকি করেছে বলে শিক্ষিকার উপর চড়াও হচ্ছে, বজবজের ছবি, আবার এদিকে বন্দুক নিয়ে ভয় দেখানোর জন্য স্কুলে। শিক্ষাঙ্গনে এই ধরনের ঘটনা কেন? একদমই তমশ্রী, একদমই সঠিক প্রশ্ন। কারণ যত কাণ্ড কেমন যেন শিক্ষাঙ্গনেই হচ্ছে,
কিছুদিন আগেই আলিপুরদুয়ারের যে ভাটিবাড়ি হাই স্কুল, সেখানে প্রধান শিক্ষককে একেবারে ডেট উল্লেখ করে খুনের হুমকি দেওয়া হয়েছিল। আর আজ ফালাকাটার এই যে রায়চেঙ্গা বিদ্যানিকেতন যে স্কুল, এই স্কুলে যা ঘটলো তা কিন্তু একেবারে নজিরবিহীন। যে বন্দুক নিয়ে এক ছাত্র এসেছিল এবং সে একেবারে হুলুস্থুল কাণ্ড, গোটা ছাত্রের হাতে বন্দুক, এইটা রোটে গিয়ে একেবারে স্কুল কর্তৃপক্ষ স্কুল ছুটি দিতে বাধ্য হয়েছে। যদিও পরে জানা যায় যে এই বন্দুক আসলে একটি খেলনা বন্দুক এবং গ্যাস লাইটার, কিন্তু খেলনা বন্দুক হলেও এই যে বন্দুকের ওজন এবং এটা যা দেখতে, তা কিন্তু একেবারে আসল বন্দুকের থেকে কোনো অংশে কম নয়। এই বন্দুক দেখে হুমকি, যেটা জানা যাচ্ছে তমশ্রী, সেটা হচ্ছে ফালাকাটা শহরের দুটো এলাকার গন্ডগোল। এই দুটো এলাকার যে মস্তানি গন্ডগোল, তার জের কিন্তু পড়েছে এই যে রায়চেঙ্গা যে বিদ্যানিকেতন স্কুল, সেই স্কুলের ছাত্রদের ওপর। এই ছাত্ররাও দুই ভাগে বিভক্ত হয়ে দুই গোষ্ঠীর মধ্যে, ছাত্রদের মধ্যে গতকালকেও কিন্তু লড়াই হয়েছিল বলে জানা যাচ্ছে। এবং এই ছাত্র লড়াইয়ে বন্দুক চলে এসছে, কিন্তু অনেক প্রশ্ন তুলে দিয়েছে। যদিও বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ, এবং আতঙ্কিত কিন্তু এই স্কুল কর্তৃপক্ষ, তারা পুলিশ ডাকতে বাধ্য হয়েছে। বেশ রাজকুমার, সকলেই আমরা মাঠে ব্যস্ত ছিলাম, এমন সময় ছাত্রছাত্রীদের মধ্যে দৌড়দৌড়ি শুরু হয়ে শেষে আমরা দেখতে পাই আমাদের বাউন্ডারি ওয়ালের বাইরে পিস্তল জাতীয় কিছু একটা পড়ে থাকতে আমরা দেখতে পাই। যিনি নিয়ে এসেছিলেন তাকে কি চিনতে পেরেছেন আপনারা? এবার দেখুন, তার হাতে তারা আমি দেখিনি। ফালাকাটা থানার পক্ষ থেকে এসে বিষয়টা আপনারা তদন্ত করে দেখেন এবং ওনারা আমাদেরকে দেখান যে এটা হচ্ছে লাইটার পিস্তল।